নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই প্রেডিকশনটির সূচনাতেই জানিয়ে রাখি যে আমার অনলাইন ফিস এবং চেম্বার ফিস দুই কিন্তু ছিল 1500 টাকা, দুটোই। আপনি চেম্বারে এসে যদি 1:1 আমার কাছে প্রেডিকশন যদি করান তাহলে আমার ফিস 1500 টাকা, আর আমার যে অনলাইন প্রেডিকশন ফিস সেটিও 1500 টাকা ছিল। কিন্তু 12 তারিখ থেকে, মানে মে মাসের 12 তারিখ থেকে এই ফিসটি নির্ধারণ করেছি আমি, বা ধার্য করা হয়েছে 3000 টাকা। আপনারা যারা যারা আমার কাছে অনলাইনে প্রেডিকশন করাতে চান মনে রাখবেন তাদের ফিস কিন্তু এখন থেকে 3000 টাকা। অনলাইন প্রেডিকশন ফিস হচ্ছে 3000 টাকা, 1500 টাকা নয়। চেম্বার ফিস 1500 টাকা, 1500 টাকাই রয়েছে, কিন্তু অনলাইন ফিস 3000 টাকা নির্ধারণ করা হয়েছে, ধার্য করা হয়েছে। আজকে একজন জাতকের প্রেডিকশন করার জন্য আমি এই চ্যানেলটিতে উপস্থিত। প্রথমেই জানিয়ে রাখি যে আমি কিন্তু একজন সাধারণ মানুষ। কেউ খুব ভালো পড়াশোনায় এবং পরবর্তীকালে দেখা গেছে শিক্ষক হয়েছেন, কেউ দেখা গেল আইন নিয়ে পড়াশোনা করেছেন এবং উকিল হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, কেউ দেখা গেল ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন। সেরকম আমিও এই সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করেছি এবং আলটিমেট আমি একটা সময়ের পর, যদিও এটা 1 বছর 2 বছর 3 বছর বা 7-8 বছরে হওয়া যায় না, কিন্তু একটা সময়ের পর, সেই সময়টা অনেকগুলি বছর হলেও তার পরবর্তীকালে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হয়েছি। সুতরাং একজন ডাক্তার, একজন উকিল, একজন শিক্ষক, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রত্যেকের আলাদা আলাদা যেমন প্রফেশন, আমারও কিন্তু ঠিক সেরকম প্রফেশন। এবার যেহেতু আমি জীবনের কথা বলি, যেহেতু আমি সামনের পথের কথা বলি, কোনটা খারাপ কোনটা ভালোর কথা বলি, এইগুলো কিন্তু আমার সাবজেক্টের মধ্যেই পড়ে। এইগুলো বলি মানে আমি ঈশ্বর হয়ে গেলাম, বা আমি যে প্রেডিকশন করছি প্রেডিকশন গুলো অ্যাকুরেট হয় বলে আমি যে ঈশ্বর হয়ে গেলাম তা নয়। আমি আবার বলছি, আমার কাছে ঈশ্বরের কোনো যৌক্তিকতা নেই যে ঈশ্বরকে আপনারা বিশ্বাস করেন। আমি বারবার ধরে বলেছি যে আমার কাছে ঈশ্বর মানে গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিয়েলিটিস এন্ড ফিলিংস। এর বাইরে কোনো ঐশ্বরিক প্রভাবকে আমি বিশ্বাস করি না। আমি ভাগ্য যেভাবে আপনারা আপনাদের জীবনের মধ্যে ভাগ্যের সম্পৃক্ততা বা ভাগ্যকে ইনক্লুড করেন, আমি সেরকম ভাবে ভাগ্যকে ইনক্লুড করি না। মনে রাখা দরকার, আমি স্টেশনে গেলাম, দেখা গেল ট্রেনটা তার আগে বেরিয়ে চলে গেছে, আমি 4 ঘন্টা আগে স্টেশনে যাবার জন্য বেরিয়েছি 1 ঘন্টার পর, কিন্তু দেখা গেল জ্যাম বা যে কোনো কারণের জন্য আমি যখন গিয়ে পৌঁছলাম ট্রেনটা বেরিয়ে গেল। এইটাকে বলা হয় সংযোগ। আমাদের জীবনে কিন্তু এই সংযোগের সংযোগ করা, এই যে সংযোগ হওয়া, এটার ভীষণ প্রয়োজন। কিন্তু আলটিমেট মনে রাখা প্রয়োজন যে ঘর থেকে বেরিয়ে বাসে করে, ট্রামে করে, ট্যাক্সিতে করে, যাতেই করে আপনি যান না কেন, স্টেশনে কিন্তু আপনাকেই পৌঁছতে হবে।
এই জার্নিটাকেই বলা হয় কর্মা, এই জার্নিটাকেই বলা হয় কর্ম, এই জার্নিটাকেই বলা হয় কৃত্য দুর্বাত্মাস্তীয় তিনত্রায় ত্রয়তা। এইবার এই জার্নিটা করার পর, এই কর্মটা করার পর তারপর সংযোজিত হয় কিন্তু কি হয় আমাদের লাখ, অর্থাৎ এই যে আমি গিয়ে পৌঁছলাম এবং আমার সাথে সংযোজিত হচ্ছে যে ভাগ্য, সেই ভাগ্যটা কখনো কিন্তু নিয়তি হতে পারে না, এই ভাগ্যটা কখনো কিন্তু আগে থেকে প্রস্তুত থাকতে পারে না। সংযোগকেই কিন্তু সবসময় ভাগ্য বলে জেনে এসেছি আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। এবং আমার মনে হয় যে সমস্ত মানুষেরা বোধ বুদ্ধি সম্পন্ন তারা সবাই কিন্তু এই সংযোগকেই কিন্তু লাখ, ভাগ্য, নিয়তি বলে মনে করে। আমি যদি স্টেশনে না পৌঁছাই, স্টেশনে না পৌঁছবার জার্নিটা করি, তাহলে কখনোই কিন্তু এই সংযোগ ইনক্লুড হয়ে যাবে না আমার জীবনে। কেমন? আপনাকে এ প্রসঙ্গে অবশ্যই আমি জানিয়ে রাখবো, যার প্রেডিকশনটি আমি করছি আপনি বেশ বয়স্ক মানুষ। এই যে এতগুলো কথা বললাম এই কারণের জন্যই, আপনার পায়ে ধরছি, আপনাকে প্রণাম করছি, আপনি গুরুদেব মানুষ, ঈশ্বর প্রদত্ত মানুষ। আপনাকে আমি কোন রকমের দোষ দিচ্ছি না বা আপনাকে কোন রকমের হিট করছি না, হাটও করছি না, কিন্তু মনে রাখা দরকার অতিভক্তি চোরের লক্ষণ। আমার প্রয়োজন নেই, ভক্তির কথা আসবে কেন? আমার জীবনে আমাকে নিয়ে বিশ্বাসের কথা আসুক, এটা আমি বারংবার চেয়ে এসেছি। আমাকে বিশ্বাস করতে হবে, আমাকে বলতে আমি যে সাবজেক্টটাকে নিয়ে নাড়াচাড়া করছি, যে সাবজেক্টটাকে রিপ্রেজেন্ট করছি, তাকে আপনি বিশ্বাস করুন। এবং এই বিশ্বাস তখনই আপনার হবে যখন আপনি ডুব সাগরে ডুব দেবেন। এই সাবজেক্টটাকে যখন আপনি জানবেন, তা না হলে দেখুন তো আমার এইটা হবে কিনা, ওইটা হবে কিনা, এইটা হবে কিনা, এই উত্তরটা পাওয়ার জন্য যখন আপনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হবেন, তার মানে আপনি মিরাকেল ম্যাজিককে বিশ্বাস করে তাই জন্যই কিন্তু আসছেন। আপনি দেড় ডুব সাগরে, মানে আমাদের যে বিস্তৃত সাগর রয়েছে, এই সাবজেক্টটা তো একটা সাগর, সেখানে আপনি ডুবছেন না, মণিমাণিক্য আপনি পাবেন না। তাই আমাকে অতিরিক্ত সম্মান করার কোনো প্রয়োজন নেই। এটাকে সম্মানও বলে না, আমি জানি না। ওই যে বললাম অতি ভক্তি, এত ভক্তি কেন? এত কথায় কথায় আপনার পাই করছি গুরুদেব হ্যান ত্যান। আমি একটা প্রফেশনাল পার্সন। প্রত্যেকটা মানুষ যে যার নিজের প্রফেশনে যেমন চৌখস হয়, আমি তেমন এই প্রফেশনে সবাই বলে, এবং আমার পড়াশোনার মধ্যে দিয়ে, ইমপ্লিমেন্টের মধ্যে দিয়ে আমি কিন্তু এই চৌখস হবার যে নিবৃত্তিকরণ, সেটাকে নিবারণ করি। এর বাইরে কিন্তু আর অন্য কোনো কিছুই নয়। দেখুন, আপনি যে ফিসটা ডিপোজিট করেছেন, সেই ফিসটা দেখুন, আমি এখানে দেখাচ্ছি, সবাই দেখুন। আমার নাম সুমন্ত জি চৌধুরী। আপনি নরমালি যদি আমার যে 8100004603 যেখানে ফিস ডিপোজিট করতে হয়, সেইটাকে যদি সেভ করেন, তাহলে সুমন্ত জি চৌধুরী আসে। আপনি কি লিখে রেখেছেন শুধু দেখুন। এক্সাম লিখে রাখবেন কেন? আপনি কি আমাকে পরীক্ষা করার জন্য তার মানে প্রেডিকশন করাচ্ছেন? আপনি যে আমাকে গুরুদেব, আপনাকে প্রণাম করি, আপনার পায়ে আমি এই করি হ্যান করি বলছেন, এই জায়গাটায় ধন্দ হয়ে যাচ্ছে আমার। এই জায়গাটার মধ্যে আমি মানে আমার বিশ্বাসের জায়গা নড়বড়ে হয়ে যাচ্ছে। আপনি আমাকে সেভ করেছেন এক্সাম বলে? আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সঠিক মতন ছিল না, মেবি মে নট বি। আপনি চোখের কর্নিয়ার ছবি পাঠিয়েছেন। কাল পুরুষোত্তম ছক বলে আমি কোথাও কোনো কিছু বলেছি বলে আমার মনে পড়ে না। আপনি আমাকে বলেছেন যে কাল পুরুষোত্তম ছকের মধ্যে দিয়ে, কাল পুরুষোত্তম ছক বলে আমি কখনো কোনোদিন কোনো কিছু বলেছি বলে জানি না। যখন একটা সাবজেক্টকে আপনি জানছেন, আপনি সাবজেক্টটার যে এক একটা ভ্যালু রয়েছে,
যেমন জন্মছক, কালপুরুষ ছক বা কালপুরুষ ছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক, এইগুলোর প্রত্যেকটা এক একটা ভ্যালু রয়েছে। আমি যদি এই সঠিক মতন নামটাই না জানি, কেননা নামটার মধ্যেও কিন্তু আমি বারবার ধরে বলেছি, বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছি, ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়। যেমন কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে কিন্তু আমি 12 ধরলাম। এই যে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 ক্যালকুলেশন করছে, এটা কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক মানে হচ্ছে, যদি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে চোখের কর্নিয়ার মধ্যে দিয়ে, হ্যাঁ, এই যে রেটিনার মধ্যে দিয়ে, কালো অংশটার মধ্যে দিয়ে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে অঙ্কের দ্বারা, পিওর ম্যাথ, পিওর ক্যালকুলেশন, পিওর সায়েন্সের দ্বারা কিন্তু যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে কালপুরুষ ছক বলে। কালপুরুষ ছক, কালপুরুষ ছক নয়, কালপুরুষ ছক। আপনি এইটাকেও ভালো মতন শুনলেন না কানটা খোলা রেখে। আপনি যদি আমার অনুষ্ঠান দেখে থাকেন, তাহলে সেখানে কখনো কালপুরুষোত্তম ছক বলে কোনো কিছু আমি কখনো বলিনি। নাম বিকৃতকরণের মধ্যে দিয়ে সাবজেক্টটা বিকৃত হয়ে যায়। আপনার মতন শিক্ষিত মানুষ, আপনার মতন মানে কি বলবো, আপনি উচ্চ পর্যায়ের মানুষ, আমি আশা করি না যে শিক্ষিত মানুষেরা, আপনি শিক্ষিত মনস্ক কি না মনস্ক সেইটা নিয়ে বলছি না, কিন্তু নর্মালি আপনি একজন শিক্ষিত মানুষ, তাহলে সেই শিক্ষিত মানুষরা যদি একটা সাবজেক্টকে বিকৃত করে ফেলে ভুল উচ্চারণের মধ্যে দিয়ে, আমার নাম সুমন্ত জি চৌধুরী, আমাকে কেউ যদি বলি সৌমন্ত জি চৌধুরী, তার মানে আমার নামটা কি এক রইল না। কিন্তু বিশেষ করে যখন সেটা একটা সাবজেক্টকে রিপ্রেজেন্ট করছে, জন্ম ছকের মধ্যে সাইন্টিফিক্যালি যে রিপ্রেজেন্ট করা, সেটা কালপুরুষ ছক একটা আলাদা সাবজেক্টকে রিপ্রেজেন্ট করছে, কালপুরুষ ছক একটা আলাদা সাবজেক্টকে রিপ্রেজেন্ট করছে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক একটা আলাদা সাবজেক্টকে রিপ্রেজেন্ট করছে। তাহলে সেই নামগুলো ভুল বলবেন, যদি ভুল বলি ক্ষমা করবেন, আমার ক্ষমার মধ্যে দিয়ে কিচ্ছু যায় আসে না। আমি কে? এই কালপুরুষ ছক ক্রিয়েট তো আমি করিনি, যে এইটা আমি সৃষ্টি করেছি তা তো নয়। এটা যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর, অনেক আগে থেকে সৃষ্টি হয়ে যাচ্ছে। আপনি ভুল উচ্চারণ করবেন, তারপর আমি যদি ভুল উচ্চারণ করে থাকি আমাকে ক্ষমা করবেন, এটা কিন্তু ঠিক নয়। আমি যদি আপনার কালপুরুষ ছকটি লক্ষ্য করি বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশনের ছক, তাহলে আপনার কিন্তু মেষ লগ্ন আমি যেটা লক্ষ্য করতে পারছি, এবং মিথুন রাশি। 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে শনি, 3 নম্বর ঘরে চন্দ্র, 4 নম্বর ঘরে কেতু, 5 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 6 নম্বর ঘরে বুধ, সূর্য, ইউরেনাস, প্লুটো, 7 নম্বর ঘরে শুক্র, 8 নম্বর ঘরে নেপচুন এবং বৃহস্পতি, 9 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 10 নম্বর ঘরে রাহু এবং মঙ্গল, 11 নম্বর এবং 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আপনার, আমি একদম সরল ভাবে বলছি, আপনি এমন একটি কাজ করতেন, সেই কাজটিতে আপনি দক্ষ ছিলেন, সেই কাজটিতে আপনার সম্মান ছিল, মর্যাদা ছিল, এবং যে কাজটি করতেন সেই কাজটি আপনার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আপনার আন্ডারে ছিল, অধিপতি ছিল। আলটিমেট আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে, আপনি বলছেন সেই জায়গাটা থেকে আপনি স্খলন ঘটেছে আপনার। এবং আপনার প্রথম প্রশ্ন যেটা, যে আগের মতন আমি কি গুডউইল, সম্মান, এগুলো কি ফেরত পাবো? কেননা আজকের দিনে আপনার একঘেয়ে বোরিং একটা কর্মজগৎ বা আপনার জীবনটা কিন্তু একঘেয়েমিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এখন আমি যদি কাজ করি, যে কোনো কাজ করি, 10 নম্বর ঘরটিকে দেখতে হয়, 10 নম্বর ভাবটিকে দেখতে হয়, এবং 1-6 ঘরটিকেও দেখতে হয়। 1-6 ঘরটিকেও দেখতে হয়, 1-6 ঘরটিকেও দেখতে হয়, এবং 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 1-6 ঘরটিকেও
1 নম্বর 6 নম্বর ঘরটা হচ্ছে সার্ভিসের ঘর, 10 নম্বর ঘরটা হচ্ছে আধারের ঘর, আমার যে কর্মভাব তার ঘর, এবং আমার সফলতাকে ইনক্রিজ করার ঘর হচ্ছে 11 নম্বর ঘরটা। আমার কর্মফলের ঘর হচ্ছে 11 নম্বর ঘরটা। আবার 5 নম্বর ঘরটাকেও দেখতে হয়, কেননা সফলতার ঘর। 5 নম্বর ঘর দ্বারা আমি জীবনে সফল হব কিনা, সেই সফলতা কর্মের সফলতা হতে পারে, সেই সফলতা আমি যে কাজকর্ম করছি, সার্ভিস যে লাইফটা লিড করছি সেইখানে হতে পারে, আমি স্বামী হিসেবে কতটা সফল, আমি বাবা হিসেবে কতটা সফল, আমি সন্তান হিসেবে কতটা সফল, আমার কর্মজীবন কতটা সফল, এই টোটাল আমার জীবনের সফলতাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 5 নম্বর ঘর। এই সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটা কিন্তু বলা হয় 11 নম্বর ঘর দ্বারা। প্রথমে যদি আমি লক্ষ্য করি, আপনার যে 1 নম্বর ঘরটি রয়েছে, 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, কেননা মেষ লগ্ন। এই মঙ্গল কিন্তু 10 নম্বর ঘরে বসে রয়েছে। কাজেই মঙ্গল, শুধুমাত্র মঙ্গল গ্রহটিকে যদি লক্ষ্য করা যায়, 1 নম্বর এবং 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ 10 নম্বর ঘরে বসে রয়েছে। 1 নম্বর ঘর মানে হচ্ছে স্থাপত্য, 1 নম্বর ঘর মানে হচ্ছে ভিত, 1 নম্বর ঘর মানে হচ্ছে আমার যে মেরুদণ্ড, আমার যে খাঁচা, যার উপর আমি দাঁড়িয়ে রয়েছি, কাঠামো। আর 8 নম্বর ঘরটি হচ্ছে গুপ্ত, লুকোবার ঘর। 8 নম্বর ঘর মানেই কিন্তু খারাপ তা নয়। তাহলে 1 নম্বর এবং 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ, 1 নম্বর এবং 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ 10 নম্বর ঘরে বসে রয়েছে। রাহু সেখানে সেই ঘরটিতে বসে আছে। সেই ঘরটি কিন্তু শনির ঘর, সে কিন্তু 2nd হাউসে বসে রয়েছে। 2nd হাউস দ্বারা মানি সংক্রান্ত এভরিথিং বোঝা যায়। তাহলে আলটিমেট আমি যেটা লক্ষ্য করতে পারছি, যে আপনি মানুষটি খুব ভালো, আপনি জেনুইন মানুষ, এটা লক্ষ্য করতে পারছি। কর্মের জায়গাও যদি দেখা যায়, আপনি যেই রেঞ্জ ছিল আপনার, যেই জায়গায় আপনি বিলং করছিলেন, সেটা পাওয়ার মতন যোগ্যতা আপনার ছিল। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে 10 নম্বর ঘরটিতে, ক্ষেত্রের ঘর, কর্মভাবের ঘর, সেখানে কিন্তু শনি এবং মঙ্গলের কানেকশন ক্রিয়েট হয়ে গেল। শনি এবং মঙ্গলের কানেকশন ক্রিয়েট হয়ে গেলে কি হয়, আমি বারবার ধরে এক্সাম্পল স্বরূপ বলি, মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ আমাকে সবসময় জেল হাজত, পুলিশি ডিস্টার্ব, মান সম্মানহানি এগুলো করায়। আর যখন মঙ্গল এবং শনির একত্রীকরণ ক্রিয়েট হয়ে যায় যেই ভাবের উপর, সেই জায়গাটাকে ব্লক করে দেয়, সেই জায়গাটাকে ওপেন হতে দেয় না, সেই জায়গাটাকে বারবার ধরে হিট করে। কেননা শনির কাজই হচ্ছে লোহার উপর আঘাত করে 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 সেটাকে ইস্পাতে রূপান্তরিত করা। শনি কিন্তু অনেস্টির কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, এবং আমরা অনেক সময় লিগেল, বৈধতার কারক গ্রহ রবিকে ধরি না। রবি তো আছেই, তাছাড়াও শনি কিন্তু বৈধ, আমি কতটা বৈধ সেটাকেও রিপ্রেজেন্ট করে। তাহলে যখন 10 নম্বর ঘরে মঙ্গল এবং শনির কানেকশন ক্রিয়েট হয়ে গেল, তার মানে আপনার ডিক্রিজ হওয়ার জন্য আপনি অনেক মাত্রায় দায়ী। আপনি খুব ভালো মানুষ, পৃথিবীতে কেউ খারাপ মানুষ হয় না। আমি চোর, জোচ্চোর, ছিনতাইকারী, কত খারাপ খারাপ মানুষ আমার পায়ের কাছে এসে বসে হাত জড়ো করে, আমি দেখেছি তারা খারাপ মানুষ নয়। কোনো একটা সিচুয়েশন বা কোনো এমন কোন সিস্টেমের আন্ডারে চলে গেলাম, বা হঠাৎ করে দেখা গেল আমার মনের মধ্যে এমন কোন প্রবৃত্তি ক্রিয়েট হয়ে গেল, আমি নেগেটিভ কাজ করলাম। আবার অনেকে কিন্তু দায় পড়ে করে, ঠেকায় পড়ে করে। সবাই কিন্তু খারাপ কাজ করতে চায় না, এটা আমি জানি। প্রচুর খারাপ মানুষকে আমি হ্যান্ডেল করেছি। তাহলে আপনার কর্মের জায়গায় কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, আপনার নিজের দোষে, আপনার নীতিগত কিছু ভুল ইমপ্লিমেন্টেশনের জন্য
এবং সবচেয়ে বড় কথা, শনি এবং মঙ্গলের ব্যাড রিফ্লেকশন কর্মের জায়গাতেও কিন্তু মারাত্মক গুপ্ত শত্রুর সৃষ্টি করে। এবং সবচেয়ে বড় কথা, অনেক ক্ষেত্রে দেখা গেল আপনি 2% ভুল কাজ করেছেন, দেখা গেল এমন কেউ সেটা আপনার অন্য কাউকে দেখা গেল সেটাকে 20% বলে চালিয়ে দিল, সেটাও কিন্তু লক্ষ্য করা যাবে। তাহলে ফ্লাকচুয়েশনের জন্যই হোক, ক্ষণিকের জন্যই হোক, আপনার দৃষ্টিভঙ্গির জন্যই হোক বা সিস্টেমের জন্যই হোক, আপনি কিছু এমন ভুল কাজ করেছেন যার জন্য কিন্তু কর্মের জায়গাটা ব্লক হয়ে গেছে। আপনি আজকে বোধহয় আমার 9903136903 তে বলেছিলেন, হোয়াটসঅ্যাপ করে বলেছেন যে রেমেডিও যদি কিছু প্রয়োজন লাগে, রেমেডি কিন্তু কখনো কাউকে কোনো কিছু পাইয়ে দিতে পারে না। রেমেডি কি করে? এই ব্লকগুলো, এই গিটগুলো খুলে দেয়, তাই না? যে কোনো কিছু পাইয়ে কখনো দিতে পারে না, পাওয়ার জন্য উপযুক্ত করে আপনাকে। আলটিমেট সেই দৃত্য দুর্বাত্তা মানে আপনার কর্মের মধ্যে দিয়ে কিন্তু করতে হবে। এখন অনেক ক্ষেত্রে আমরা শুনলাম, ঠিক আছে থাক পরে করব। যদি আমি বুঝি যে আমার কোন নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, এবং যদি বুঝি যে আমি যার কাছে সারেন্ডার করেছি, আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বা চোখের কর্নিয়া দ্বারা যে আমার প্রেডিকশন কি করছে, তাকে যদি মনে হয় একে বিশ্বাস করা যায়, ভক্তি নয় বিশ্বাস, পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য এই অ্যাস্ট্রোলজারটি, হ্যাঁ প্রফেশনালি, তাহলে অবশ্যই ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে সেই যে মানে গিটগুলো, সেই যে অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে রয়েছে সেগুলোকে ওপেন করে দেওয়া ভীষণ প্রয়োজন। কেননা জীবনে কিন্তু রিটেক করার কোনো জায়গা নেই। কেমন আলটিমেট ছকটা আমি অত্যন্ত পাওয়ারফুল একটা ছক দেখছি, মানুষটাকেও কিন্তু অত্যন্ত পজিটিভ মানুষ দেখছি, নেগেটিভ মানুষ আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ক্ষণিকের কিছু বা আমার নীতিগত কিছু বা সিচুয়েশন আমাকে করিয়ে দিল এমন কিছু ভুল ইমপ্লিমেন্টেশন, যার জন্য আমি কিন্তু আমার জায়গা থেকে স্খলিত হয়ে যাচ্ছি, স্খলন ঘটছে আমার, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শনি এবং মঙ্গলের একত্রীকরণ কি করে জানেন? এই যে বলা হয়েছে একঘেয়েমি, মোনোটোনাস, তার মানে আমি যে কাজটি করছি, যেই মানুষের সাথে মিশছি, আপনি দেখবেন কেবলমাত্র কর্মের ক্ষেত্রে নয়, কিন্তু আপনার জীবনের মধ্যেই কিন্তু, আমি বারবার ধরে বলেছি 10 নাম্বার ঘর মানে কেবল কিন্তু কর্মের জায়গা নয়। যখন 1-6-10 কানেকশন হয় তখন সার্ভিসের কর্মক্ষেত্র, 1-7-10 কানেকশন হয় বিজনেসের কর্মক্ষেত্র। আলটিমেট 10 নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্র। এই ক্ষেত্রের জায়গাটায় যখন শনি এবং মঙ্গল রাহুর দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, তখন আমার জীবনের মধ্যেই যেন একটা একঘেয়েমি চলে এসেছে, আমার জীবনের মধ্যেই যেন একটা বোরিং ব্যাপার চলে এসেছে। আমি জীবনে যা কিছু করছি, প্রফেশনালি বা পার্সোনালি যাই করি, সেখানে আমি তৃপ্ত হতে পারছি না, আমি স্যাটিসফাই হতে পারছি না, এটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। এইবার আপনি প্রশ্ন করেছেন, অফিসার পদ যে র্যাঙ্কটি আপনার ছিল সেখান থেকে স্খলন ঘটে গেছে, সেটা কি আমি ফেরত পাবো? এবং সম্মানের সাথে আমি কি আমার রিটায়ারমেন্ট যখন হবে তখন কি সম্মানের সাথে হতে পারে? মঙ্গল এবং শনির কানেকশন, বিশেষ করে 6 নাম্বার ঘরে যখন সূর্য, 6 নাম্বার ঘরের সূর্য কিন্তু 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, তাহলে সফলতার যে ঘরটি তার অধিপতি গ্রহ কিন্তু সূর্য, সে কিন্তু 6 নম্বর ঘরে বসে রয়েছে এবং হিট করছে 12 নম্বর ঘরে। তাহলে 12 নম্বর ঘর দ্বারা আমাদের জীবনে আসা, এই যে চলে যাওয়া এলো এবং এই যে চলে গেল, এই চলে যাওয়াটাকে কিন্তু বোঝায় 12 নম্বর ঘর দ্বারা। 12 নম্বর ঘরটা রিপ্রেজেন্ট করে কিন্তু খরচা হওয়ার জায়গায়, চলে যাওয়ার জায়গায়। তাহলে সম্মানের জায়গা, আত্মমর্যাদার জায়গা বা ভালোবেসে ভালো লাগা, স্যাটিসফ্যাকশন, এই জায়গাগুলো কিন্তু খরচা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে।
রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের পর যদি সঠিক মতো নীতি নির্ধারণ করে আপনি চলতে পারেন, কেননা অনেক ক্ষেত্রে কিন্তু আমি ঠিক এটা প্রতিষ্ঠা করার জন্য সামনের মানুষটিকে শত্রু আপনি বানিয়ে ফেলেন। তাহলে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই যদি আপনি না করেন, এই ব্লকগুলো যদি আপনি না খোলেন, তাহলে কখনো কিন্তু আপনার হারানো যে সম্মান সেটাকে আপনি কখনোই ফিরে পাবেন না। 6 নম্বর এবং 12 নম্বর ঘরের মধ্যে যখন সূর্যের কানেকশন থাকে, আমি বারবার ধরে বলেছি, এবং সূর্য যখন 3:7 12:5% মধ্যে দিয়ে 8 নম্বর ঘরকে নেগেটিভ করে দেয়, তখন ডেফিনিট ভাবে কিন্তু সম্মান হানির যোগ লক্ষ্য করা যায়। তাই জন্য এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, এই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে যদি আপনি অফ না করেন, তাহলে কোনোদিন আপনি সার্ভাইভ করতে পারবেন না। কিন্তু এই ছকটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল ছক, আপনি নিজের দোষেই কিন্তু স্খলন ঘটেছে। এবার এই রেকটিফাই করে আবার যদি আপনি সঠিক মতন চেষ্টা করেন, রেকটিফিকেশন মাস্ট, অত্যন্ত পাওয়ারফুল ছক। এমন নয় সব হারিয়ে নিঃস্ব হয়ে আলটিমেট জীবন শেষ করবে, তা নয়, কিন্তু আমি আমার জায়গা থেকে নিজের ভুলে ত্রুটি ঘটে যাচ্ছি, এটা কিন্তু আপনি নিজেই বলেছেন সেই জায়গাটা, এবং সেটাই আমি বুঝিয়ে দিলাম। তাহলে এই রেকটিফাই করলে পরে অবশ্যই কিন্তু পরবর্তীকালে আপনি আপনার হারানো সম্মান, হারানো মর্যাদা, সমস্ত কিছুকে কিন্তু আপনি ফিরে পাবেন ডেফিনিট ভাবে। আপনি বলেছেন সম্মানের সাথে আমি কি রিটার্ন করতে পারবো? সম্মান, অসম্মান, এই সমস্ত কিছু কিন্তু না বাইরের একজন অ্যাস্ট্রোলজার কিন্তু ঠিক করে দেয় না। কোনো ভাগ্য কিন্তু কখনো ঠিক করে দেয় না, কোন নিয়তি কিন্তু কখনো ঠিক করে দেয় না, কোন সোকল্ড ঈশ্বর কিন্তু কখনো ঠিক করে দেয় না, আমার সন্তান বা আমার স্ত্রী কিন্তু কখনো ঠিক করে দেয় না, আমার মা বাবা ঠিক করে দেয় না। সম্মান জিনিসটাকে কিন্তু অর্জন করতে হয়, সম্মান জিনিসটাকে কিন্তু আদায় করতে হয়, এবং সেটা কিন্তু করতে হয় আমার ব্যবহারের মধ্যে দিয়ে, আমার সমস্ত কিছুই তো কর্মের মধ্যে দিয়ে ইমপ্লিমেন্ট হয়। আমি কিন্তু পারি সম্মানটাকে আদায় করার জন্য। এবার যেহেতু এই যে অ্যাস্ট্রোলজিক্যাল যে গ্রহ, সেগুলো আকাশের গ্রহ নয়, কিন্তু এই গ্রহগুলো রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, আমাদের হরমোন রিপ্রেজেন্ট করে কিন্তু এই গ্রহগুলোকে। যেহেতু তাই জন্য যদি আমি এই গাঁটগুলো নেগেটিভিটি অফ না করি, তাহলে আমার মধ্যে যে নেতিবাচক এবং নীতিগত যে ভুল রয়েছে সেটা কখনো রেকটিফাই হবে না। আশা করি আমি বোঝাতে পারলাম। আপনি আপনার একমাত্র সন্তান নিয়ে যে প্রশ্নটি করেছেন, সেই প্রশ্নের উত্তর আমি কখনো কোনোভাবে কোনোদিন দেব না। প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা উপন্যাস, প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা সাগর, আলাদা আলাদা সমুদ্র। আমি এটা বহুবার ধরে বলেছি, প্রত্যেকটা মানুষের গ্রহের ইম্প্যাক্ট, নাক্ষত্রিক ইম্প্যাক্ট, ভাইব্রেশন পার্সেন্টেজ পুরোপুরি আলাদা। তাই সন্তান জীবনে সফল হতে পারবে কিনা, সন্তান সঠিক মতন মানুষ হতে পারবে কিনা, মানুষের মতন মানুষ হতে পারবে কিনা, এইগুলো যদি আপনাকে জানতে হয়, তাহলে সন্তানের প্রেডিকশন করাতে হবে। এটা সবসময় মাথায় রাখবেন। আমি যখন প্রফেশনালি প্রেডিকশন করি, যার প্রেডিকশনটি করছি কেবল তাকে নিয়েই কিন্তু আমি আলোচনা করি। যদি দেখা যেত সন্তানের ক্ষতি হওয়ার জায়গা রয়েছে, তাহলে অবশ্যই আমি বলতাম। এমন কিছু যেটা আপনাকে বলা প্রয়োজন, রেকটিফাই এর প্রয়োজন, তাহলে অবশ্যই বলতাম। সেটা যখন লক্ষ্য করা যাচ্ছে না, সন্তানের জায়গাটা, চ্যাপ্টারটা আলাদা, তার উপন্যাস, তার ক্ষেত্র, সে সাগর, সে আলাদা, আপনি আলাদা, তাকে নিয়ে আলোচনা করতে গেলে আলাদা করে ফিস দিয়ে তার প্রেডিকশনটি করাতে হবে। আমি আগেও বলেছি, আমার অনলাইন ফিস কিন্তু 1500 টাকা ছিল, সেটা 3000 টাকা হয়ে গেছে। বারবার ধরে বলছি, আমার অনলাইন ফিস কিন্তু 3000 টাকা হয়েছে। 1500 টাকা ছিল, 3000 টাকা হয়েছে। চেম্বার ফিস কিন্তু 1500 টাকা, 1500 টাকাই রয়েছে। আপনি আমাকে বলেছেন মেদিনীপুরে, খড়গপুরে আপনার একটি বাড়ি রয়েছে, সেই বাড়িটাকে আপনি পরবর্তীকালে কোন রকমের ডিস্টারবেন্স ছাড়া সেল করে আবার আপনি আপনার হোম টাউনে ফিরে আসতে পারবেন কিনা।
আপনার 4 নাম্বার ঘরটি কিন্তু চন্দ্রের ঘর। এই চন্দ্র কিন্তু 3 নাম্বার ঘরে বসে রয়েছে। চন্দ্র কিন্তু মিত্র রাশিতে বসে রয়েছে। 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে 3 নাম্বার ঘরে বসে রয়েছে এবং চন্দ্র কিন্তু দৃষ্টি দিচ্ছে 9 নাম্বার ঘরে। 9 নাম্বার ঘরটি কিন্তু বৃহস্পতির ঘর। সেই বৃহস্পতি নেগেটিভ ভাবে কিন্তু মঙ্গলের সাথে 8 নাম্বার ঘরে বসে রয়েছে। মঙ্গলের সাথে মানে ভাবগতভাবে মঙ্গল। আমি যেটা লক্ষ্য করতে পারছি ব্যক্তিগত জীবনে, কেননা কেতু রিপ্রেজেন্ট করে স্যাটিসফ্যাকশনকে, তাহলে ব্যক্তিগত জীবনে আপনার স্যাটিসফ্যাকশনের মারাত্মক অভাব হবে। এবং যেহেতু মঙ্গল এবং শনির ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে রয়েছে এবং 4 নাম্বার ঘরে কেতু বসে রয়েছে, 10 নাম্বার ঘরে মঙ্গল বসে রয়েছে এবং রাহুর সাথে 10 নাম্বার 4 নাম্বার ঘর সমসপ্তম হিট করছে, বাড়ি নিয়ে মারাত্মক প্রবলেম হবে। বাড়ি নিয়ে মারাত্মক প্রবলেম হবে, ভূসম্পত্তি নিয়ে মারাত্মক প্রবলেম হবে। আপনি একদম ইজিয়েস্ট ভাবে বাড়িটাকে বিক্রি করে তারপর আমি আবার হোম টাউনে চলে এলাম, এটা কখনো সম্ভব হবে না। এই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করা ভীষণ প্রয়োজন। এবং আপনার ব্যক্তিগত জীবনে আপনি ভীষণ আনহ্যাপি এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা দৃঢ় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। কেমন স্ত্রীর সাথে সম্পর্ক কি ভালো হবে না? আমি একটা কথা অবশ্যই বলবো যে 2 নম্বর এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। 7 নাম্বার ঘরে শুক্র বসে রয়েছে স্বক্ষেত্রে। আমি যদি শুক্রকে দেখি 2 নাম্বার 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে 7 নাম্বার ঘরে বসে রয়েছে এবং 1 নাম্বার ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, শুক্র তাহলে তো এখানে পাওয়ারফুল হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি কয়েক লক্ষ বার বলেছি বৃহস্পতি, শুক্র এবং রবি যদি 7 নাম্বার ঘরে বসে থাকে তাহলে কখনো কিন্তু আমার যে লাইফ পার্টনার তার সাথে আমার বন্ডিং, তার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা, মর্যাদার জায়গাটা কখনো কিন্তু সঠিক হবে না। যখন 7 নাম্বার ঘরে শুক্র বসে থাকে তখন স্ত্রী কিন্তু নিজের জায়গায় অনল এবং অটল হয়ে থাকেন এবং এমন কিছু ভুল তিনি করেন, তিনি কখনো স্বীকার করেন না যে আমি ভুল করছি। কেমন আপনি বলেছেন এই সম্পর্কটাকে সঠিক হবে না, এই ছকের মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে শুধু স্ত্রীর সাথে সম্পর্ক বলে নয়, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনেও কিন্তু স্যাটিসফ্যাকশন লেস হয়ে যাবার জায়গা। বিশেষ করে এই বিবাহিত জীবন বা স্ত্রীর সাথে সম্পর্কটা যদি ঠিক হতে হয় তাহলে তুমি এবং আমি মিলে কিন্তু আমরা, কেবল আমি নিয়ে আমরা নয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বিবাহের, আমি মিথ্যে কথা বলি না, যেটা সত্য সেটাই বলতে হয়। তাহলে আমার বিবাহের ক্ষেত্রে স্যাটিসফাই হতে গেলে স্ত্রীর নেগেটিভিটি আছে কিনা সেটাও ফাইন্ড আউট করতে হয়, সেটাকেও ঠিক করতে হয়। আবার হাজবেন্ডের নেগেটিভিটিকেও অফ করতে হয়। কেবল একজনের নেগেটিভিটিকে অফ করে আমাদের সম্পর্কটা কখনো ঠিক হওয়া সম্ভব নয়। এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যদি উনি কোনো স্টোন ফোন পরে থাকেন তাহলে তো হয়ে গেল, আপনি যদি স্টোন ফোন পরে থাকেন তাহলে তো হয়ে গেল, এমনিতেও বিবাহিত জীবন সঠিক হবে না। দেখবেন কখনো একটা সম্পর্কে যে স্যাক্রিফাইসের জায়গা, আমি ভুল করেছি মাথা নত করার জায়গা, বা আমার ভুল করছি বা আইডেন্টিটি ক্রাইসিস, আমি ভুল করে ফেলেছি, আমি যেটা এই যে স্বীকার করার প্রবণতা, স্বীকারোক্তি কখনো তার মুখ দিয়ে আপনি বের করতে পারবেন না। সুতরাং সেই জায়গাটা ঠিক হওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি না। কিন্তু কেমন আপনি আমাকে বলেওছেন যে স্ত্রী কি কোনোদিন সরি বলবে না, এরকম নানান কথা বলেছেন, কোনোদিন ফিল করবে না, কখনোই না। তার কারণ 7 নাম্বার ঘরের শুক্র, এটা কিন্তু জানান দেয় পুরুষের ক্ষেত্রে 7 নাম্বার ঘরে শুক্র আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি দ্বারা কিন্তু ক্যালকুলেট করা হয়। সুতরাং আপনি পুরুষ, সুতরাং 7 নাম্বার ঘরে শুক্র কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যে ভুলটা করছি সেই ভুলটাকে আমি কখনো স্বীকার করব না, কেননা সেই ভুলটাকে ভুল বলে আমি মনেই করব না। কেমন আমি আরো অনেক কিছু বলতে পারতাম, বয়স্ক মানুষ আপনারা, আপনি এবং আপনার স্ত্রীও যথেষ্ট আপনাদের বয়স হয়েছে, তাই বেশি কিছু বলতে চাই না। মনে রাখবেন চরিত্রহীন বলতে কেবলমাত্র কিন্তু
সেক্সুয়াল ব্যাড ইমপ্লিমেন্টেশনকেই বোঝায় না। চরিত্র বলতে যা যা কিছুকে বোঝায়, সিকিউরিটি, সিকিউরিটি, কর্তব্যবোধ, মানসিকতা, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট, চরিত্র বলতে কিন্তু এই সব কিছুকে নিয়ে চরিত্র বোঝায়। যদি কাউকে বলা হয় তুমি চরিত্রহীন, তার মানে একজন পুরুষ কেবলমাত্র অবৈধ প্রেম করছে তা নয়। কিন্তু এই যে চরিত্রহীন বলতে চরিত্রের যা যা গুণ, সেই গুণগুলো পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট না হওয়া, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। বারবার ধরে বলেছি, 7 নাম্বার ঘরে শুক্র, বৃহস্পতি বা রবি যদি থাকে, তাহলে কিন্তু নয় আমি, নয় আমার যিনি জীবন সঙ্গিনী বা সঙ্গী, প্রত্যেকের ক্ষেত্রেই চরিত্রহীন হয়ে যাবে। মানে চারিত্রিকগত জায়গা থেকে কিন্তু তার সঠিক ইমপ্লিমেন্ট হবে না। আমি চরিত্রহীন বলতে কি বোঝাতে চাইলাম সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন। আপনি আমাকে প্রশ্ন করেছেন আমার কি নর্মাল ডেথ হবে। আমি না এই সমস্ত প্রশ্নের উত্তর কখনো দিই না, তবুও আপনাকে কয়েকটি কথা বলবো। আমাদের জীবনে অনেক ক্ষেত্রে কিন্তু আমার বয়স হয়ে গেল, আমি আস্তে আস্তে একটু রোগগ্রস্ত হলাম, তারপরে বিছানা নিয়ে নিলাম, মরে গেলাম, আলাদা ব্যাপার। অনেক ক্ষেত্রে কিন্তু জীবন মৃত্যু বলে একটা কথা আছে, বেঁচে থেকেও মৃত্যু তুল্য কষ্ট পাওয়া। মৃত্যু মানে, আমি তাই জন্য বলি মৃত্যু ফাঁড়া যোগ, বা মৃত্যু মানে 3 টাইপস অফ মৃত্যু ফাঁড়া যোগ হয়। তাই জন্য বারবার ধরে বলেছি যে নয় বলো হরি হরি বল, রাম নাম সত্য হয়, বা কবর দিয়ে দেওয়া, হোয়াট এভার, যাই হোক। আরেকটা হয় কিন্তু আমি অসুস্থ হয়ে গেলাম, দুর্ঘটনায় দেখা গেল অঙ্গ প্রত্যঙ্গ কিছু হানি হয়ে গেল, বিছানায় পড়ে রইলাম, ওরে আমাকে নিয়ে চল, আমার পটি পেয়েছে, ওরে আমার বেড প্যান ধর, আমি পটি করবো, পেচ্ছাপ করবো, এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়। আরেকটা হয়, এই দুটো হলো। আরেকটা হয় ওর আমার আর বেঁচে থাকতে ভালো লাগছে না। কাজে মৃত্যু মানে সবসময় কিন্তু মরে যাওয়ার জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে না। আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই নেগেটিভিটি গুলোকে ইমিডিয়েট, আমি বারবার ধরে বলেছি, মানে কালকের জন্য ফেলে রাখবো না স্যার, আজকেই এই নেগেটিভিটি গুলোকে আমি অফ করতে চাই। এই নেগেটিভিটি গুলোকে যদি অফ না করা হয়, তাহলে পরবর্তীকালে জীবন মৃত্যুর জায়গাটা আপনার ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। মানে একদম শ্বাস প্রশ্বাস অফ হয়ে গিয়ে মরে যাওয়ার আগে মৃত্যু কষ্ট, মানে বেঁচে থেকে মৃত্যুতুল্য কষ্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে খুব যে রোগগ্রস্ত হয়ে পড়ার জায়গাটা বা ড্যামেজ হয়ে যাওয়ার জায়গাটা বা বিছানায় চলে যাওয়ার জায়গাটা নয়। আপনার এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে 3 নম্বরের মতন, আমার আর বেঁচে থাকতে ভালো লাগছে না, মরে যেতে পারলেই বাঁচি, এটা কিন্তু চলে আসবে। বা এখন থেকেও কিন্তু দেখা যাচ্ছে দূর ভালো লাগছে না, স্যাটিসফ্যাকশন বিহীন লাইফ হয়ে গেছে আপনার, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যেমন আপনি প্রশ্ন করেছেন কতদিন বাঁচবো, এই প্রশ্ন করার কারোর ক্ষমতা থাকে না কেউ যদি আমাকে কখনো প্রেডিকশন করায়। এই প্রশ্নগুলো, আমি বটবৃক্ষের নিচে অ্যাস্ট্রোলজার নই, হ্যাঁ, আমি আতিপাতি ওই আতস কাজ দিয়ে দেখা অ্যাস্ট্রোলজার নই। কিন্তু এই সমস্ত প্রশ্ন কখনো নয়। আমাদের জীবনটা আমরা কিন্তু, এটা কিন্তু একদম মানে কি বলবো, খুব পুণ্য অর্জনের জন্য, বা এগুলো অত্যন্ত মূল্যবান। কিন্তু মূল্যবান আমার জীবন, আমার মধ্যে কিন্তু কত পাওয়ার রয়েছে, আমার এক কোনা পাওয়ার কিন্তু যাদেরকে আমি ঈশ্বর বলে ডাকি তাদের নেই। আমার মস্তিষ্কের মধ্যে কেবল 75 লক্ষ জিবি মানে জিবি কার্ড রয়েছে। চিন্তা করা যায়, আমরা ল্যাপটপের মধ্যে এই মধ্যে সামান্য ওই 50, 60, 100 জিবি ভরলে পরে বিরাট হয়ে যাচ্ছি, 75 লক্ষ জিবি। আমরা কত পাওয়ারফুল। আমি এতটা নেতিবাচক যেন না হয়ে যাই, দূর আর ভালো লাগছে না, আমি কতদিন বাঁচবো বলুন তো, কখনো নয়। এ প্রশ্ন আসা মানে আপনি নিরাশার অন্ধকারে হারিয়ে যাচ্ছেন। আপনার লড়াই করার যে ইচ্ছেটা, বেঁচে থাকার যে ইচ্ছেটা, সমস্ত কিছু আস্তে আস্তে তলানিতে চলে যাচ্ছে। কনফিডেন্সের যে জায়গাটা তলানিতে চলে যাচ্ছে। এবং এই চিন্তাটা যখন কারোর চলে আসবে, আমি কতদিন বাঁচবো, জীবনের শেষে কখনো আমার ইয়ে হবে না তো, এইগুলো যখনই চলে আসে, মনে রাখবেন তার মানে আপনার পতন শুরু হয়ে গেছে। তার মানে আপনি কিন্তু ডিক্রিজ আপনার হতে শুরু হয়ে গেছে। এখান থেকে যদি বেরিয়ে না আসতে পারেন, আপনি বেরোতে পারবেন না যতক্ষণ না আপনি নেগেটিভিটি গুলোকে অফ করছেন। আপনি নেগেটিভিটি গুলোকে অফ করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বেরোতে পারবেন না, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আপনি বলেছেন নানান সময় নানান মানুষের সাথে দেখা হয়, এবং বেশি সব ক্ষেত্রেই যে আপনারই ভুল তা নয়, কিন্তু অ্যাডজাস্ট হওয়ার জায়গাটা নেগেটিভ। আপনি যেটা বলেছেন
মনে রাখবেন বৃহস্পতি 6-9 কানেকশন 9 নাম্বার এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে বসে মঙ্গলের সাথে রিপ্রেজেন্ট করছে আমার ব্যবহারকে। প্রথমত 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 10 নাম্বার ঘরে শনির আন্ডারে বসে আছে, রাহুর আন্ডারে বসে রয়েছে। চাপা ক্রোধ বা হঠাৎ করে যদি আপনি রেগে যান, ইন্টারনাল ক্রোধ, আপনি ভুল ডিসিশন নিয়ে ফেলেন, ভুল কথা বলে ফেলেন, হ্যাঁ, আপনার বিহেভিয়ার ভুল হয়ে যায়, এটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে। আর দ্বিতীয়ত কিন্তু আলটিমেট মানুষটা আপনি কিন্তু ভালো, আপনি সবসময় যে খারাপ কথা বলছেন তা না, কি করছিস এই কথা বলছেন তা নয়, কিন্তু এই যে সাডেন এমন কিছু, এটা কিন্তু প্ল্যানেট করাচ্ছে, গ্রহের দ্বারাই আমরা চালিত পরিচালিত হই। উগ্রতা চলে আসছে, অনেক সময় আমি আমার যন্ত্রণাটা প্রকাশ করতে পারছি না, যখন আমি ভেতরে ঢুকিয়ে রাখছি চাপা ক্রোধ বড় ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, আমার এক্সপ্রেশনটা তখন কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। মানুষের সাথে বা মানুষের দ্বারা যে আমার সম্পর্কটা, সেটা কিন্তু আমি এমন কিছু একটা বললাম, দেখা গেল বন্ধুত্ব শত্রুতায় রূপান্তরিত হয়ে গেল, অ্যাডজাস্টমেন্টের অভাব হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন 6 নাম্বার ঘরে সূর্য এবং বুধের অবস্থান, এবং সূর্য 12 নম্বর ঘরে হিট করছে, বুধও কিন্তু 12 নম্বর ঘরে হিট করছে। আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, কলিগস, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, গুপ্ত শত্রুতার দ্বারা প্রথমত হচ্ছে আপনাকে দেখবেন এক ঘরে করে রেখে দেবার চেষ্টা করবে, বা আপনাকে দমিয়ে দেবার চেষ্টা করবে, বা আপনি যে আলটিমেট ছোট্ট হয়তো একটা ভুল করেছেন সেটাকে বৃহৎ আকার করে এমন ভাবে চাউরি করবে যেন আপনি একদম ভিলেন হয়ে গেলেন, এটা কিন্তু লক্ষ্য করা যাবে। আপনার খুব কাছের মানুষগুলো কিন্তু আপনার সাথে গুপ্ত শত্রুতা করবে, বেঈমানি করবে, আপনাকে চিনতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। আমি বারবার ধরে বলেছি, আমি একক, আমি কারোর সাথে বেশি কথা বলি না, কোনো কিছু নয়, কিন্তু আমার মধ্যে একটা প্রকাশ আছে। দেখবেন আমি অনেককে, আমার স্টুডেন্টরা যদিও এইগুলো নিয়ে কখনো মাইন্ড করে না, কিন্তু এমন অনেকে আছে, আমি অনেককে ঝাড়ফুঁক দিয়ে সবকিছু করি, কিন্তু আলটিমেট কিসের জন্য করি? তাদের ভালোর জন্য করি। সে কিন্তু ঝাড়ফুঁকটাই দেখবে তাদের ভালোর জন্য করছে, সেটা কিন্তু চিন্তা করবে না, এরকম আমি লক্ষ্য করেছি। কিন্তু আপনি আমার মতন একক নন, আপনি সবাইকে নিয়ে চলেন, আপনার অনেকে রয়েছে, তাই জন্য এই ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধানে থাকতে হবে। আজ থেকে যখন আপনি এই প্রেডিকশনটি শুনছেন তখন থেকে টিল ডেথ একদম আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে। সি অক্ষর দিয়ে যাদের নাম, ডি অক্ষর দিয়ে যাদের নাম, আই অক্ষর দিয়ে যাদের নাম, পি অক্ষর দিয়ে যাদের নাম, এম অক্ষর দিয়ে যাদের নাম, ও অক্ষর দিয়ে যাদের নাম, কিউ অক্ষর দিয়ে যাদের নাম, এই অক্ষর দিয়ে যাদের নাম, এরা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা আপনার ক্ষতি করবে। গুপ্ত শত্রুতা নয়, আপনার গুপ্ত শত্রু অনেক, কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা মারাত্মক রকমের যারা ক্ষতি করবে তারা কিন্তু এই অক্ষর দিয়ে হবে। এখান থেকে ভীষণ সাবধান। কেমন? আপনি বলেছেন আমার শত্রুদের কি পানিশমেন্ট হবে না, তাদের শাস্তি হবে কি না হবে সেটা তো পরের ব্যাপার, সেটা আপনার ছকের দ্বারা কখনো জাজ করা যাবে না। কিন্তু আপনি যখনই আপনার নেগেটিভিটিকে অফ করবেন, কোন শত্রু আপনার একটা কেস উগলাইতে পর্যন্ত পারবে না। শত্রুরা শত্রুতা করবে, কিন্তু শত্রুতার দ্বারা তারা, মানে বললাম তো, একটা কেস পর্যন্ত আপনার ক্ষতি করতে পারবে না। আমার কি কম গুপ্ত শত্রু? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুপ্ত শত্রু তো থাকবেই, কিন্তু গুপ্ত শত্রু কি আমার ক্ষতি করবে? রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে গুপ্ত শত্রু কিন্তু আপনার কখনো ক্ষতি করতে পারবে না। আপনি বলেছেন আমার ভাগ্যটা কি এতটাই পুয়ার? আমি আগেই আপনাকে বললাম যে আপনি যেভাবে ভাগ্যটাকে দেখেন আমি সেইভাবে ভাগ্যটাকে দেখি না। আমি আগেও বললাম, ওই যে আমি রেল গাড়িতে, মানে রেল স্টেশনে পৌঁছাবার কথাটা বললাম, রেল স্টেশন পর্যন্ত পৌঁছানোটা আমার দায়িত্ব। টিকিট কেটে আমি ট্রেনের কাছে গেলাম, ট্রেন আসবে, ট্রেনে চাপবো, আমার রাস্তায় জ্যাম হয়ে গেল, দেরি হয়ে গেল, আমি পৌঁছতে পারলাম না, কিন্তু স্টেশন পর্যন্ত পৌঁছবার দায়িত্বটা আমার। তারপর প্লাস সংযোগ, প্লাস সংযোগ, এই সংযোগটা কিন্তু আফটার কর্মা, কর্মের পরে কিন্তু ইনক্লুড হয়, কর্মের মধ্যে নয়, কর্মের আগে নয়, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, আপনাকে একটু বলে দিই যে সূর্য 12 নম্বর ঘরে রাহুর দৃষ্টি দিচ্ছে, নেগেটিভ ইনফ্লুয়েন্স।
আর বৃহস্পতি কিন্তু 9 নাম্বার 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে 8 নাম্বার ঘরে বসে রয়েছে, 12 নাম্বার ঘরে হিট করছে, 2 নাম্বার ঘরে হিট করছে, 4 নাম্বার ঘরে হিট করছে। শনি কেতুর দৃষ্টির আন্ডারে চলে যাচ্ছে কিন্তু বৃহস্পতি। আবার যদি শনিকে লক্ষ্য করা যায় তাহলে 10 নাম্বার এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে কর্মভাবে এবং কর্মফলের অধিপতি গ্রহ হয়ে 2 নাম্বার ঘরে বসে রয়েছে। 4 নাম্বার 8 নাম্বার 11 নাম্বার ঘরকে কিন্তু দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি এবং রাহুর কে কিন্তু দৃষ্টি দিচ্ছে, আন্ডারে চলে আসছে। আবার যদি রাহুকে লক্ষ্য করা যায় তাহলে 10 নাম্বার ঘরে বসে রয়েছে, 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার ঘরে কিন্তু হিট করছে। আবার কেতুকে যদি লক্ষ্য করা যায় তাহলে 8 নাম্বার 10 নাম্বার 12 নাম্বার ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে, মঙ্গল বৃহস্পতি শনি এবং রাহুকে হিট করছে। গৃহ থেকে বহু দূরে কর্মের যোগ, কেননা 10 নাম্বার ঘরে রাহু 6-9 কানেকশন 4 নাম্বার ঘরকেও হিট করছে। যেখানে আপনি জন্মেছেন সেখান থেকে দূরবর্তী স্থানে কর্ম এবং সেখানে উন্নতির জায়গা লক্ষ্য করা গেলেও মনে রাখা দরকার বাস্তুদোষ এক্ষেত্রে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে পুরো ক্যালকুলেশনটা বললাম, মানে বাস্তুদোষ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। বাস্তুদোষ মানে বাস্তুর দোষ নয়, কিন্তু বাস্তুদোষ মানে যখন আমার ছকের মধ্যে এই নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট হয়ে যায়, তখন আমি চাঁদের জমি কিনেও যদি থাকি তাহলে সেখানেও কিন্তু বাস্তুদোষ ক্রিয়েট হয়ে যাবে। সুতরাং আপনি যেখানেই থাকুন, মেদিনীপুরেই থাকুন, মালদাতেই থাকুন, যেখানেই থাকুন, আপনি যখন যেই বাস্তুতে থাকবেন সেই বাস্তুটা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, বাস্তুদোষ। এছাড়াও যেহেতু আপনার দুর্ভাগ্য যোগ ক্রিয়েট হয়ে রয়েছে, দুর্ভাগ্য যোগ কিন্তু টাইপ অফ বাস্তুদোষ। সুতরাং বাস্তুর নেগেটিভ ইনফ্লুয়েন্স আপনার মধ্যে কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। যখন আমার দুর্ভাগ্য যোগ ক্রিয়েট হয়ে যায় তার ফলে কি হয়, সব সময় আমার মনের মধ্যে কি হয় কি হয় কি হয় কি হয় কি হয়, সব সময় আমি স্যাটিসফাই কখনো হতে পারি না, এবং আমার ব্যক্তিগত জীবনে আমি সব সময় আনহ্যাপি থাকি, সব সময় আমি শান্তি পাই না, আলটিমেট কথা। আর যখন বাস্তুদোষ, পরিপূর্ণ বাস্তুদোষ যেটার আমি ক্যালকুলেশনটা বললাম, সেটা যখন ক্রিয়েট হয়ে যায়, তখন এই যে বাস্তু, বারবার ধরে বললাম, আমি যেই বাস্তুতে থাকছি সেই বাস্তুটা বড় কথা নয়। আমি যদি দিল্লিতে গিয়ে থাকি, হোটেলে থাকি, বাড়ি করে থাকি, মুম্বাইতে যাই, চেন্নাইতে যাই, চাঁদে যাই, মঙ্গল গ্রহে যাই, যেখানে যাই, আমি যেখানেই থাকবো, এমনকি হোটেলেও থাকলে বাস্তুর সাথে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হবে না। কেননা বাস্তুটা নেগেটিভ নয়, নেগেটিভটা হচ্ছে আমি, আমার ভেতরের যে ক্যালকুলেশন বাস্তুকে রিপ্রেজেন্ট করছে সেটা নেগেটিভ হয়ে রয়েছে। আশা করি আমি বোঝাতে পারলাম। আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিলাম। আমি বিশ্বাস করি আপনি অত্যন্ত ভালো মানুষ। ওই যে বললাম, ক্ষণিকের নীতিবোধ, কিছু নেগেটিভিটি আছে, আপনি মানুষটা খারাপ নয়, আপনি নেগেটিভিটিকে অবশ্যই অফ করবেন, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিকে সায়েন্স মতে বোঝার চেষ্টা করবেন। পৃথিবীতে কখনো কোনো কিছু এমনি এমনি পরিবর্তন হয়ে যায় না। আপনি একটা বাচ্চা ছেলে নয় যে আপনাকে বোঝাবো, আপনি নিশ্চয়ই বোঝেন। শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গিয়েছিলেন, ধৃত্য দুর্বাত্তা স্তিয়ত্তিং ত্রায়ত্রত্তা প্রাপ্য প্রকৃত্তা নৈরত্তম নৃতি নৃত্তা নৃত্যে ঔরাত্তা ইজ্জাইয়ে ততকর্তা আনন্দ নিঃসত্তা ব্যক্তির ইয়াত্তা। ব্যক্তিকেন্দ্রিক সমাজ, রাষ্ট্র, দেশ সবকিছু পরিবর্তিত হয় কর্মের মধ্যে দিয়ে। সুতরাং কর্মটা আপনাকে করতে হবে, কিন্তু যেহেতু গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই এবং গ্রহগুলো রিপ্রেজেন্ট করে আমাদেরই হরমোনকে, তাই জন্য এই গিটগুলোকে খোলাটা আমার কাজ। তারপরে আপনি সঠিক মতন কাজ করলে সঠিক রেজাল্ট ডেফিনিট ভাবে পাবেন। শুধুমাত্র আপনার যে বৈবাহিক সমস্যা সেটাকে ঠিক আমি এখন করতে পারছি না, যতক্ষণ না আপনার স্ত্রী আমার কাছে সারেন্ডার করবে। বা একদিক দিয়ে কেবল করা যাবে না, স্বামী করলো স্ত্রী করলো না, স্ত্রী করলো স্বামী করলো না, কেননা তুমি এবং আমি মিলে আমরা। এই হচ্ছে আপনার টোটাল প্রেডিকশন। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে একদম সংক্ষেপে, আর এত আপনাকে প্রণাম জানাই, হ্যান জানাই, ত্যান জানাই কিচ্ছু বলার দরকার নেই, একদম মানে সংক্ষেপে সঠিক প্রশ্ন আপনার কাছ থেকে চাই। আপনি অত্যন্ত যুক্তিবাদী মানুষ, এটা আমি লক্ষ্য করতে পারছি। একটু বিপদে হয়তো পড়ে গেছেন, কিন্তু অত্যন্ত পজিটিভ মানুষ, এবং আপনি কিন্তু আপনার ছকটাও অত্যন্ত পজিটিভ ছিল। আপনি নেগেটিভ কর্মার জন্য, নেগেটিভ কর্ম করার জন্যই কিন্তু, বা অনেক সময় সিচুয়েশন নেগেটিভ করে দেয়, তাই জন্যই আপনার ফল ঘটেছে।
নয়তো আপনি জেনুইন মানুষ, শিক্ষিত মানুষ, পাওয়ারফুল মানুষ, অত্যন্ত ভালো মানুষ আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে পরিপূর্ণ, আপনি অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত পাওয়ারফুল। পরিশেষে এটুকুই আবার বলবো যে আমার যে অনলাইন ফিস 3000 টাকা কিন্তু নির্ধারণ করা হয়েছে, আর 1500 টাকা নয়। যারা যারা আমার কাছে অনলাইনে প্রেডিকশন করাতে চান, 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে অর্থাৎ 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি বললে তবেই কিন্তু আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাওয়ার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি বা নেটওয়ার্ক নেই, নেট নেই, এমন সিচুয়েশন ক্রিয়েট যদি না হয়, তাহলে 48 আওয়ার্স এর মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে কিন্তু আমি ইউটিউবে পাবলিশ করব, এবং তার লিঙ্কটি কিন্তু যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব। প্রেডিকশনটি পাওয়ার পরই সেটাকে সেভ এবং ডাউনলোড অবশ্যই করে নেবেন, তার কারণ আপনার প্রেডিকশনটি অত্যন্ত কিন্তু মূল্যবান। সেটাকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু আপনাদের। আর যারা যারা আমার চেম্বারে আসতে চান তাদেরকে জানিয়ে রাখি 7003055489, 7003055489 বা 8336856996, এই দুটো হচ্ছে আমার অফিস নাম্বার। এই অফিস নাম্বারে কিন্তু সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে ফোন করবেন। ফোন করে নিজেদের নাম নথিভুক্ত করবেন। আর যদি অনলাইন প্রেডিকশন করাতে হয় তাহলে 9903136903 তে কিন্তু কেবল টেক্সট করবেন। আর যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানা নেই বা জানা আছে কিন্তু মেবি মে নট বি, ভুল হতেও পারে, তারা কিন্তু আপনাদের দু চোখের ছবি বড় বড় করে যাতে কালো অংশটা ভালো মতন দেখা যায় সেটাকে কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবেন। কেমন? আজকের মতন এইটুকুই। নমস্কার।